হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমাদের ডাব্লিউবিপিএসসি এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জিকে জিকে রিভিশন সিরিজের পার্ট 2। আগের আমরা পার্ট 1-এ অলরেডি 25খানা কোশ্চেন্স কভার করেছি এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেলসে আলোচনা করেছি। এবং এই ভিডিওগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল। এই ভিডিওগুলো ডেইলি একটা করে ভিডিও আসছে, যাতে 25টা করে কোশ্চেন্স কভার হচ্ছে এবং সব সাবজেক্টের উপরই কোশ্চেন্স থাকছে। তোমরা ডেইলি ভিডিওগুলো দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনের লেভেল কতটা এবং তোমরা কত মার্কস স্কোর করতে পারছো প্রত্যেকটা ভিডিও থেকে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, কে ইকতা প্রথা বিলোপ করেছিলেন? ইকতা প্রথা কে বিলোপ করেছিলেন? অপশন এ আছে ইলতুৎমিশ, অপশন বি গিয়াসউদ্দিন বলবন, অপশন সি আছে আলাউদ্দিন খলজি এবং অপশন ডি আছে ফিরোজ শাহ তুগলক। তো এদের মধ্যে ইকতা প্রথা বিলোপ করেছিলেন হচ্ছে, মানে বিলোপ মানে রদ করেছিলেন, বন্ধ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। এবং চালু কে করেছিলেন? চালু করেছিল ইলতুৎমিশ। আলাউদ্দিন খিলজি কি করলো? ইকতা প্রথা বন্ধ করলো, ঠিক আছে। এবং চালু করেছিল হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিল, ঠিক আছে। ইকতা প্রথাটা কি ছিল একটু জেনে রাখো। ইকতা প্রথা ছিল সামরিক এবং প্রশাসনিক জমিদান প্রথা। মানে সুলতান আলাউদ্দিন খিলজি সাম্রাজ্যের অর্থনীতিকে মজবুত করতে এই প্রথা বন্ধ করে দেয়, ঠিক আছে। কারণ এই প্রথা বিলোপ করে তিনি সরাসরি কি দিয়েছিল? সৈনিকদের নগদ বেতন। নগদ বেতন চালু কে করেছিল? আলাউদ্দিন খিলজি। এবং ইকতা প্রথা বন্ধ কে করেছিল? সেটাও আলাউদ্দিন খিলজি। ইকতা প্রথা চালু কে করেছিল? ইলতুৎমিশ, ঠিক আছে। এবং দাক ও হুলিয়া প্রথা যদি বলে, দাক ও হুলিয়া প্রথা, দাক ও হুলিয়া প্রথা কি করতে ইউজ হতো আগে দেখে নাও। দাক ও হুলিয়া প্রথা ইউজ হতো ঘোড়া এবং সৈনিকদের চিহ্নিতকরণ করতে, সৈনিকদের চিহ্নিতকরণ করতে, ঠিক আছে। এটা চালু কে করেছিল? এটা চালু করেছিল হচ্ছে আলাউদ্দিন খিলজি। দাগ ও হুলিয়া প্রথাকে চালু করেছিল আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। এইসব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 2, কোন কংগ্রেস অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? অপশন এ 1885, অপশন বি হচ্ছে 1896 কলকাতা, অপশন সি হচ্ছে 1905 বেনারস এবং অপশন ডি আছে 1911। প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করো, উত্তর বলার আগে তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করো এবং কত মার্কস তোমরা পাচ্ছ ভিডিওর শেষে, আউট অফ 25 তোমরা কত পাচ্ছ সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। কমেন্ট করে জানাবে এবং কোন সেকশন দিয়ে তোমরা পাচ্ছ না কোশ্চেন্স সেটাকে তোমরা আইডেন্টিফাই করো, কারণ এই সব সেকশনসগুলোই তোমাদের তোমাদের আরও ইমপ্রুভ করতে হবে এক্সামের আগে, ঠিক আছে। এবং কোনো সেকশানে তোমরা যদি চাও ডিটেলতে ভিডিও চাও, ডিটেলতে কনসেপ্ট ওয়াইজ ভিডিও চাও, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমরা সেটা কভার করে দেবো পরীক্ষার আগে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনের আনসার দেখো, কোশ্চেনের আনসার হবে 1896 কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, ঠিক আছে। এবং এটি কোথা থেকে নেওয়া? বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাস কোন পরিপ্রেক্ষিতে লেখা? সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বা পটভূমিতে লেখা হচ্ছে আনন্দমঠ উপনিষদ, ঠিক আছে। উপন্যাস, আনন্দমঠ উপন্যাস। এবং যদি সিমিলার ধরো এই কংগ্রেসের এই কলকাতা অধিবেশন যেটা 1896 হয়েছিল, সেটা সভাপতি কে ছিল যদি জিজ্ঞেস করে, তখন উত্তর হবে রহমতুল্লাহ এম সাহানি। ইনি ছিলেন হচ্ছে এই কংগ্রেসের অধিবেশনের সভাপতি, ঠিক আছে। যদি আর একটা কোশ্চেন বলে কোন অধিবেশনে প্রথম জনগণমন গাওয়া হয়, যদি জনগণমনর কথা বলা হয়, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়েছিল, তখন উত্তর হবে কংগ্রেসের 1911 সালের কলকাতা অধিবেশনে। বুঝতে পারলে? যদি আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরমের কথা বলা হয়, তখন উত্তর 1896 কলকাতা। আর 1911 কলকাতাতে তখন গাওয়া হয়েছিল জনগণমন। প্রথমবার জনগণমন গাওয়া হয়েছিল 1911 কলকাতা অধিবেশনে। সবকিছু বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে,
মানুষের সুষুম্না স্নায়ুর বা স্পাইনাল নার্ভাসের সংখ্যা কত? অপশান এ আছে 12 জোড়া, অপশান বি 31 জোড়া, অপশান সি আছে 33 জোড়া এবং অপশান ডি আছে 43 জোড়া। তো এর রাইট অ্যান্সার কত হবে? 31 জোড়া। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 31 জোড়া হচ্ছে মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা। ঠিক আছে, এবং মস্তিষ্ক থেকে যে বের হওয়া স্নায়ু তার সংখ্যা হচ্ছে 12 জোড়া। এটা হচ্ছে মস্তিষ্ক থেকে বের হওয়া স্নায়ু। মস্তিষ্ক থেকে বের হওয়া স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। ঠিক আছে, মানুষের দীর্ঘতম যদি স্নায়ু বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে, মানুষের যদি দীর্ঘতম স্নায়ু বলে তার উত্তর হচ্ছে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ হচ্ছে মানুষের দেহের দীর্ঘতম স্নায়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? অপশন এ আছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন, অপশন বি আছে প্রতিফলন বা রিফ্লেকশন, অপশন সি আছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং এবং অপশন ডি আছে বিচ্ছুরণ বা ডিসপারশন। ঠিক আছে, তো এর মধ্যে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, স্ক্যাটারিং বা বিক্ষেপণের কারণে আকাশকে নীল দেখায়। ঠিক আছে, সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ধূলিকণা ও গ্যাসের অণুর দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হওয়ার কারণে নীল রঙকে বিক্ষেপণ হয় এবং আকাশকে আমরা নীল রঙে দেখতে পাই। তাহলে কোন প্রিন্সিপাল ইউজ হয় লাইটের? সেটা হচ্ছে স্ক্যাটারিং প্রিন্সিপাল বা বিক্ষেপণ প্রিন্সিপাল। ঠিক আছে, এবং যদি সিমিলার কোশ্চেন্স বলে, ধরো তোমাকে বলে রংধনু কি জন্য সৃষ্টি হয়, আলোর কোন ধর্মের জন্য রংধনু দেখতে পাই আমরা, তখন উত্তর হবে ডিসপারশন বা বিচ্ছুরণ। এর জন্য কি দেখতে পাই আমরা? রেইনবো দেখতে পাই। ঠিক আছে, রেইনবো দেখতে পাই। এবং যদি বলে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশ কেন লাল দেখায়, তখন উত্তর হবে বিক্ষেপণ। এটার জন্যই হয় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশকে লাল দেখায়। ঠিক আছে, আকাশকে লাল দেখায় এবং নীল দেখায় হচ্ছে বিক্ষেপণের জন্য, এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশকে লালও দেখায় হচ্ছে বিক্ষেপণের জন্য। রেইনবো আমরা দেখতে পাই বিচ্ছুরণের জন্য বা ডিসপারশনের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 5 আছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? ঠিক আছে, WRIT, রিট জারি করার জন্য সংবিধানের কোন ধারা দরকার হয়? অপশন এ আছে ধারা নম্বর 32, অপশন আছে ধারা নম্বর 226, অপশন সি আছে ধারা নম্বর 131 এবং অপশন ডি আছে ধারা নম্বর 143। তো এর রাইট অ্যান্সার হবে অপশন এ, ধারা নম্বর 32 বা আর্টিকেল 32-তে, ঠিক আছে, নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট ধারা নম্বর 32 অনুযায়ী 5 ধরনের রিট জারি করতে পারে। 5 টাইপস অফ রিট হয়। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস যদি ক্ষুণ্ণ হয় তখন 5 টাইপস অফ রিটস কে জারি করতে পারে? সুপ্রিম কোর্ট। সেই 5 টাইপস অফ রিট কি কি সেটা পরে জানার আগে জানে দেখো, কে এইটাকে আরেকটা জিনিসও বলে, যে রিট জারি করার ক্ষমতা বা 32 নাম্বার আর্টিকেল, একে বলা হয়েছিল সংবিধানের, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে পরীক্ষায়, হ্যাঁ, হৃদয় এবং আত্মা। কে বলেছিল? ডক্টর BR আম্বেদকর। সংবিধানের হৃদয় এবং আত্মা বা সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন বলেছিল হচ্ছে ডক্টর BR আম্বেদকর 32 নাম্বার এই আর্টিকেলটাকেই। ঠিক আছে, রিট জারি করার আর্টিকেল। ঠিক আছে, এবং হাইকোর্টও সিমিলার রিট জারি করতে পারে। তখন আর্টিকেল নাম্বার কি ইউজ করে? হাইকোর্ট যে আর্টিকেল অনুযায়ী রিট জারি করে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 226। আর্টিকেল নাম্বার 226 দ্বারা হাইকোর্ট জারি করে এবং আর্টিকেল নাম্বার 32 দ্বারা তোমার সুপ্রিম কোর্ট যে রিট জারি করতে পারে। 5 প্রকার রিট যেগুলো বলেছিলাম সেগুলো কি কি একবার দেখে নাও। নাম্বার 1 হচ্ছে, নামগুলো দেখে নাও শুধু, হেবিয়াস কর্পাস। নাম্বার 2 হচ্ছে ম্যান্ডামাস।
ঠিক আছে, এই নামগুলো একটু জেনে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রহিবিশন, প্রহিবিশন, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে সার্টিওরারি, সার্টিওরারি, এবং নাম্বার 5 হচ্ছে কো ওয়ারেন্টো, কো ওয়ারেন্টো। এইগুলো হচ্ছে রিটসের নাম, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি এবং কো ওয়ারেন্টো। এই নামগুলো একটু জেনে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, ডুরান্ড লাইন কবে নির্ধারিত হয়? অপশন এ আছে 1885 সাল, অপশন বি আছে 1893 সাল, অপশন সি আছে 1905 সাল এবং অপশন ডি আছে 1914 সাল। তোমরা নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করো। তো এর রাইট অ্যান্সার হবে 1893 সাল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 1893 সালে স্যার, নামটা ইম্পর্টেন্ট, মার্টিমার ডুরান্ট, এই নামটা ইম্পর্টেন্ট, এনার নাম অনুসারেই ডুরান্ড লাইনের নাম ডুরান্ড লাইন হয়েছিল, ঠিক আছে। তিনি তৎকালীন ভারত, তৎকালীন ভারত যেটা এখন, যে এখন সেটা পাকিস্তানের পার্ট, ঠিক আছে, যেই পার্ট দিয়ে ডুরান্ড লাইন গেছে, তৎকালীন ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইনের সীমানা নির্দেশ করেছিল, ঠিক আছে, স্যার মর্টিমার ডুরান্ট। এবং ডুরান্ট কাপ কোন খেলার জন্য হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ট কাপ খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা নাম নিশ্চয়ই শুনেছো। তো আর কয়েকটা লাইন দেখে নাও, ডুরান্ড লাইন আমরা দেখে নিলাম সবকিছু, ডুরান্ড লাইনের ব্যাপারে যা যা ইম্পর্টেন্ট আছে। ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট লাইন, আরেকটা যেটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এগুলো সবাই আমাদের প্রতিবেশীদের দেশের সাথে আমাদের সীমানার নাম হচ্ছে আলাদা আলাদা। ডুরান্ট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের, ইন্ডিয়া আফগানিস্তানের ভেতর, এখন এটা পাকিস্তানের পার্ট, তো পাকিস্তান আর আফগানিস্তানের ভেতর বলতে পারো ডুরান্ট লাইন। তৎকালীন ভারত আর আফগানিস্তান ছিল, এখন এটা পাকিস্তান আর আফগানিস্তান, ঠিক আছে। তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এটা কবে ডিস্ট্রিবিউট হয়েছিল? এটা হয়েছিল 1914 সালে। এবং র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটা হচ্ছে 1947-এ, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি বলে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার ভেতর কোন লাইন আছে, এটা লাইন না, এটা অ্যাকচুয়ালি প্রণালী আছে। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার ভেতর আছে পক প্রণালী, পক প্রণালী। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল? অপশন এ আছে ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই এবং অপশন ডি আছে ভিটামিন কে। তো তোমরা আগে অ্যান্সার করো, আনসার করে তোমাদের উত্তর কি হচ্ছে জানিও কমেন্টে, ঠিক আছে। তোমরা কত স্কোর পাচ্ছ ওভারঅল 25-এ জানিও। ডেইলি আমাদের যে ভিডিও সিরিজ আসবে সেটাকে দেখো, তোমাদের যে এক্সামের প্রিপারেশন আছে সেটা খুব ভালো হবে এবং কোন জায়গাগুলো তোমরা দুর্বল আছো তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। এবং সেই জায়গার উপর আমরা তোমরা কমেন্ট করে জানালে আমরা আরও ডিটেলসে কভার করব, ঠিক আছে। যার বেশি টাইম, যেই সাবজেক্টের বেশি ডিমান্ড থাকবে সেই সাবজেক্ট আমরা ডিটেলসে কভার করে দেবো, পুরো সিলেবাস। অপশন এ দেখো ভিটামিন এ আছে, বি ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ভিটামিন ই এর অভাবে, এই সরি, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। স্কারভি রোগে মাড়িতে সমস্যা হয়, মাড়ি, দাঁতের মাড়িতে সমস্যা হয়, ঠিক আছে। এবং সরি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, আমি এই সিটা থেকে সি বলে দিয়েছিলাম। সো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন ই এর অভাবে হয় হচ্ছে, এটা সরি, এটা ভুল না, ভিটামিন সি এর অভাবে হয় হচ্ছে স্কারভি রোগ, এটা আমি এখানে সি দেখে আমি সি বলে দিয়েছিলাম। তো ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ এবং ভিটামিন ই এর অভাবে হয় হচ্ছে মানুষের বন্ধ্যাত্ব হয়, বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব হয় হচ্ছে ভিটামিন ই এর অভাবে, ঠিক আছে। এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, ক্যালসিফেরল, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট, রিকেট রোগ হয়, ঠিক আছে। এবং ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় বলো তো? ভিটামিন এ এর অভাবে হয় হচ্ছে রাতকানা রোগ, রাতকানা রোগ, ঠিক আছে। এবং ভিটামিন কে কি করতে সাহায্য করে? রক্ত তঞ্চন করতে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 বলছে
ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? অপশন এ আছে মিথাইল আইসোসায়ানাইড, অপশন বি পটাশিয়াম সায়ানাইড, অপশন সি মিথাইল ব্রোমাইড এবং অপশন ডি আছে ফসজিন। তোমরা আগে আনসার করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এটা কবে হয়েছিল? 1984 সালের 2 টু 3 ডিসেম্বর এই সময়ে হয়েছিল হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে, এটি একটি কুখ্যাত দুর্ঘটনা, কারণ এখানে সম্ভাব্য একটি ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে মিথাইল আইসোসায়ানাইড বা এমআইসি গ্যাস লিক করে এই ভয়াবহ শিল্প দুর্ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে, এবং এতে অনেক লোক মারা গেছিল। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। ঠিক আছে, আরেকটা পৃথিবীর অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হচ্ছে চেরনোবিল পারমাণবিক বিপর্যয়। এটাও মনে রাখবে, সিমিলার জিনিস। চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল হচ্ছে ইউক্রেনে। কত সালে? 1986 সালে। এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার উপর একটা নেটফ্লিক্সের দুর্দান্ত সিরিজ আছে, তোমরা যদি দেখে না থাকো দেখতে পারো, খুব ভালো। এবং এর উপরেও একটা সিরিজ আছে, হ্যাঁ, মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, সম্ভাব্য সিরিজটার নাম হচ্ছে দ্য রেলওয়ে ম্যান, এরকম কিছু নাম। ঠিক আছে, আর একটা জিনিস দেখে নাও, মিনামাটা রোগ। সিমিলারলি মিনামাটা রোগ কোন দূষণের জন্য হয়? পারদ দূষণের জন্য। ঠিক আছে, মিনামাটা পারদ। চেরনোবিল হচ্ছে ইউক্রেনে হয়েছিল, এবং তোমার ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল মিথাইল আইসোসায়ানাইডের জন্য বা এমআইসি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের জিডিপিতে কোন খাতের অবদান, মানে কোন সেক্টরের অবদান সব থেকে বেশি? অপশন এ আছে কৃষি খাত, অপশন বি শিল্প খাত, অপশন সি পরিষেবা খাত, অপশন ডি আছে বৈদেশিক বাণিজ্য। তো এর রাইট আনসার হবে হচ্ছে অপশন সি, পরিষেবা খাত বা সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন আমাদের জিডিপিতে সব থেকে বেশি। ঠিক আছে, সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি। এবং সার্ভিস সেক্টরে কোন কোন ইন্ডাস্ট্রি আসে বলতো? ব্যাংকিং, পরিবহন বা ট্রান্সপোর্ট, মানে যেগুলো আমরা সার্ভিস পাই বেসিক্যালি। ঠিক আছে, পর্যটন বা ট্যুরিজম, এইগুলো সব হচ্ছে সার্ভিস সেক্টরে বিভিন্ন বাণিজ্যের উদাহরণ। ঠিক আছে, এতে ভারতের জিডিপিতে এর অবদান, জিডিপি পুরো কথা কি বলতো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পুরো কথা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো টার্সিয়ারি সেক্টরের অবদান হচ্ছে ভারতের জিডিপিতে 50%-এরও বেশি। ঠিক আছে, এবং সেকেন্ড বেশি অবদান হচ্ছে, এটা ফার্স্ট অবদান হচ্ছে সবচেয়ে বেশি 50%, সেকেন্ড হচ্ছে শিল্প খাতের। ঠিক আছে, এবং কৃষি খাত হচ্ছে থার্ডে পড়ে। তো ভারতের অর্থনীতির মেজরিটি লোক কাজ করে কিন্তু কৃষি খাতে। ঠিক আছে, মেজরিটি লোক হচ্ছে কৃষি খাতের সাথে যুক্ত, মানে অধিকাংশ মেজরিটি মানুষ কৃষি খাতের সঙ্গে যুক্ত, কিন্তু বেশি জিডিপিতে কন্ট্রিবিউট করে হচ্ছে সার্ভিস সেক্টর। তোমরা হয়তো বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি। যদি মানুষের পরিমাণ বলে, কোন পপুলেশন সবচেয়ে বেশি কোন সেক্টরের সঙ্গে যুক্ত, তখন আনসার হবে হচ্ছে ফার্স্ট প্রাইমারি সেক্টর বা কৃষি খাত। ঠিক আছে, প্রাইমারি বা কৃষি। আর যদি বলে সবচেয়ে বেশি জিডিপিতে কন্ট্রিবিউশন কে করে, তখন আনসার হবে হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা পরিষেবা খাত। বুঝতে পারলে? নেক্সট দেখো, কাইজার ই হিন্দ এই উপাধিটি কে পেয়েছিল? অপশন এ আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি আছে জওহরলাল নেহরু, অপশন ডি আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো কাইজার ই হিন্দ এই উপাধিটি পেয়েছিল হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কেন পেয়েছিল এবার শোনো। দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে বোয়ার যুদ্ধের সময় ব্রিটিশদের চিকিৎসা সহায়তা করার জন্য ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ উপাধিটি দিয়েছিল। ঠিক আছে, এবং 1919 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, 1919 সালে আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেছিল। এটা নিশ্চয়ই সবাই জানো, নাইটহুড ত্যাগ করেছিল, তাই তো? এবং গান্ধীজি কি ত্যাগ করেছিল বলতো? গান্ধীজি এই কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিল। ঠিক আছে,
কাইজারি উপাধি ত্যাগ করেছিল। তোমরা যদি বুঝতে পারো ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? প্রতিদিন আমরা এরকম একটা করে ভিডিও কভার করি, যেটা তোমরা দেখলে তোমাদের সাবজেক্টের ইনডেপথ নলেজ কভার হবে এবং কোন সাবজেক্ট তোমরা পারছো না তোমরা নিজেরাও বুঝতে পারবে। সেই সাবজেক্টটা তোমাদের একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও, যদি বলে সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তখন আনসার কি হবে? সীমান্ত গান্ধী, এটা আসে বারবার। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। খান আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী। আর গান্ধী বুড়ি কাকে বলা হয় বলো তো কমেন্ট করে, গান্ধী বুড়ি কাকে বলা হয়? ঠিক আছে, সবাই জানে নিশ্চয়ই গান্ধী বুড়ি কাকে বলা হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটা বাড়িতে 100 ওয়াটের 5টি পাখা দৈনিক 4 ঘন্টা করে চললে একদিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? অপশন এ আছে 1 ইউনিট, অপশন বি 2 ইউনিট, অপশন সি 4 ইউনিট, অপশন ডি আছে 5 ইউনিট। এর আনসার হচ্ছে 2 ইউনিট। কি করে হচ্ছে আমরা বোঝাচ্ছি, দেখো মোট ক্ষমতা কত? মোট ক্ষমতা তোমরা যদি চাও যে এরকম আমরা সায়েন্সের প্রবলেম সলভ করি কোশ্চেনের ভেতর, সেটের ভেতর, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে প্রবলেম লিখে শুধু জানাবে কমেন্টে, আমি বুঝতে পেরে যাবো যে সায়েন্সের প্রবলেম তোমরা এরকম দেখতে চাইছো, ঠিক আছে? ভালো করে বোঝো। দেখো বলেছে কি 100 ওয়াটের 5টা পাখা কত ঘন্টা করে চলছে? ডেইলি 4 ঘন্টা করে চলছে, ঠিক আছে? তাহলে একদিনে মোট কতটা বিদ্যুৎ খরচ হবে আমার এইটুকু জানতে হবে। দেখো মোট ক্ষমতা কি করে পাবো? আমার ওয়াট কত? 100, রাইট? ক ঘন্টা চলছে, সরি কটা পাখা আছে, নাম্বার অফ পাখা কত? 5টা, তাহলে 500 ওয়াট, ঠিক না? এবার এই 500 ওয়াট দৈনিক ক ঘন্টা করে চলছে, এটাকে আবার 4 দিয়ে গুণ করো। প্রথম কথা কটা পাখা দেখো, সেটা ক ঘন্টা করে চলছে দেখো, ঠিক আছে? 4 ঘন্টা করে চলছে, তাহলে টোটাল 2000 ওয়াট খরচ হয়ে গেল আমার, তাই না? সেই 2000 ওয়াটকেই 2000 ওয়াট আওয়ারকেই আমরা কি বলি? 2 কিলো ওয়াট। 2000কে 2000 যখন হবে তখন ওয়াট, আর যেটাকে 2000-এ 3টে জিরো চলে গেল বলে এটা কিলো হয়ে গেল। আমরা জানি গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে কি করতে হয়? গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর এটা করতে গেলে ভাগ করতে হয়, তাই না? সে একইভাবে আমরা এখানে ওয়াট আছে, ওয়াটটাকে কিলো ওয়াট করলাম, তাহলে 1000 দিয়ে কি করলাম? কিলোতে নিয়ে যেতে গেলে বড় ইউনিটে নিয়ে যেতে গেলে ভাগ করতে হয়, ভাগ করে দিলাম 1000 দিয়ে। তো 1000 দিয়ে ভাগ করে দিয়ে 2000টা কত হয়ে গেল? 2। তা 2 কিলোওয়াট ইউনিট বা 2 ইউনিট হচ্ছে রাইট আনসার। বুঝতে পারলে কি করে হলো? একটা পাখা 100 ওয়াটের, কটা পাখা আছে? 5টা, তাহলে 500 ওয়াট এখানে হলো। এবার 5টা পাখা ক ঘন্টা করে চলছে? 4 ঘন্টা করে, তাহলে এটা 500 ওয়াট থেকে হয়ে গেল 500 × 4 2000 কিলো ওয়াট আওয়ার। সেই ওয়াট আওয়ার বা ওয়াট আওয়ার, এই জন্য ওয়াট আওয়ার লিখেছে এখানে, এইচটা হচ্ছে আওয়ার, 4টা হচ্ছে আওয়ার ছিল, সেই জন্য ওয়াট আওয়ার। সো 2000 ওয়াট আওয়ারকে আমরা কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, 1000 দিয়ে ভাগ করে দিলে 2000টা হয়ে গেল 2। তো 2 কিলো ওয়াট আওয়ার হচ্ছে বা 2 ইউনিট হচ্ছে বিদ্যুতের পরিমাণ, ঠিক আছে? এবার যদি তোমাদের আরেকটা জিনিস দেখে নাও, 1 কিলোওয়াট আওয়ার, এটা এক্সামে আসে, ইকুয়ালস টু কত জুল? কত জুল? তো এর আনসার হচ্ছে 3.6 × 10⁶ জুল হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 × 10⁶ জুল। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাজ্য পুনর্গঠন কমিটি 1953 সালে যেটা হয়েছিল, এর সভাপতি কে ছিল? কে এম পানিক্কর, অপশন বি হচ্ছে হৃদয়নাথ কুঞ্জরু, অপশন সি আছে ফজল আলী এবং অপশন ডি আছে পট্টবী সীতারামাইয়া। তো এর রাইট আনসার হবে অপশন সি ফজল আলী। ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের উদ্দেশ্যে 1953 সালে ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট ফজল আলীর নেতৃত্বে ভাষার ভিত্তিতে, বা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজকে বেস করে একটি কমিটি নির্ধারণ করে যারা রাজ্যের পুনর্গঠন করত। এদের 2জন সদস্য ছিল এই কমিটি ফজল আলীর নামে ছিল, সেজন্য ফজল আলী কমিটি বলা। এবং এদের মেম্বার ছিল, এই কমিটির ভেতরেই মেম্বার ছিল হচ্ছে এরা দুজন, এরা ছিল হচ্ছে দুজন হচ্ছে
মেম্বার ছিল এই কমিটির, ঠিক আছে। কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জরু ছিল এই কমিটির মেম্বার, কিন্তু মেন লোক ছিল হচ্ছে ফজল আলী, সেই জন্য ফজল আলী কমিটিও বলা হয়, ঠিক আছে। এবং ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা? প্রথম রাজ্য হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত হচ্ছে উত্তরপ্রদেশ 1953 সালে, সরি উত্তরপ্রদেশ না, আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ 1953 সালে, ঠিক আছে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, ঠিক আছে। এবং রাজ্য পুনর্গঠন আইন, রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1956 সালে, 1956 সালে পাশ হয় রাজ্য পুনর্গঠন কমিটির এই রাজ্য পুনর্গঠন আইন, ঠিক আছে। নেক্সট দেখো, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন নম্বর 17 দেখো, এই 13 দেখো, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ আছে লন্ডন, অপশন বি প্যারিস, অপশন সি আছে সান ফ্রান্সিসকো এবং অপশন ডি আছে টোকিও। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টির প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেছিল, কত সালে করেছিল? দুটো ইম্পর্টেন্ট, 1913 সালে লালা হরদয়াল, লালা হরদয়াল স্যান ফ্রান্সিসকোতে বিপ্লবীদের নেতৃত্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করেছিল হচ্ছে, বা ইউএসএতে তৈরি করেছিল হচ্ছে গদর পার্টি। এবার যেই বলে এই গদর কথার অর্থ কি? গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব, বিপ্লব হচ্ছে গদর কথার অর্থ। আরেকটা সিমিলার পার্ট নাম জেনে রাখো, এটা তোমাদের ডাব্লিউবিসিএস এ এসেছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটি কে প্রতিষ্ঠা করেছে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ তৈরি করেছিল হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল? ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এটা 1939 সালে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, লুপ অফ হেনলে বা লুপ অফ হেনলে মানবদেহের কোন অঙ্গের অংশ? অপশন এ আছে হৃৎপিণ্ড, অপশন বি আছে মস্তিষ্ক, অপশন সি আছে বৃক্ক বা কিডনি এবং অপশন ডি আছে যকৃৎ, যাকে বলে লিভার। তো লুপ অফ হেনলে অবস্থিত হচ্ছে অপশন সি কিডনিতে, ঠিক আছে, বা বৃক্ক। বৃক্ক বা কিডনির গঠনগত এবং কার্যগত এককের নাম কি? নেফ্রন, এটা তোমরা পড়েছিলে নিশ্চয়ই, মনে আছে। নেফ্রন হচ্ছে বৃক্কের একক, ঠিক আছে, নেফ্রন দিয়ে তৈরি হয় হচ্ছে বৃক্ক। লুপ অফ হেনলে হচ্ছে নেফ্রনের একটি ইউ আকৃতির নালিকা বা পাইপ, ঠিক আছে, যা জল এবং প্রয়োজনীয় খাদ্য লবণ পুনঃশোষণ করে বৃক্ককে সাহায্য করে, ঠিক আছে। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি? যদি বলে প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ, ঠিক আছে। নেক্সট দেখো, যকৃৎ হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি, বৃহত্তম গ্রন্থি, এটা আমরা আগের ভিডিওতেও বলেছি। এবং মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলে, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড, থাইরয়েড। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম ডেলি একটা করে তোমরা ভিডিও পাবে, তোমরা ডেলি দেখতে থাকো, তোমাদের প্রিপারেশন খুব হেল্পফুল হবে এবং তোমরা অনেক কোয়েশ্চেন্স অনেক ডিপে জানতে পারছো, যেগুলো তোমাদের আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, শীতকালে প্রশ্ন নম্বর 15 হচ্ছে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির প্রধান কারণ কি? অপশন এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশন বি হচ্ছে লু ও আঁধি, অপশন সি আছে কাল বৈশাখী, অপশন ডি আছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তো শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির প্রধান কারণ কি? এর উত্তর হবে অপশন ডি, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। কোন কোন রাজ্যে হয় যদি বলে, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। এই কোশ্চেনটাও এবছর ডাব্লিউবিসিএস প্রিলিমসে এরকমই একটা কোশ্চেন এসছে, নট এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোন ফসল ভালো হয় যদি জিজ্ঞেস করে, তখন বলবে রবি শস্য। রবি শস্যের উদাহরণ কি? ধান, গম, এগুলো হচ্ছে রবি শস্যের উদাহরণ, ঠিক আছে। সরি, ধান না, গম, শুধু গমই বলবে, গম হচ্ছে রবি শস্যের উদাহরণ।
এবং গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, এটা শীতকালের নাম হয়ে গেল, গ্রীষ্মকালে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু বয়, উষ্ণ অ্যান্ড শুষ্ক বায়ু বয়, তার নাম হচ্ছে লু। এটা হচ্ছে সামারের বায়ু, সামারে, হ্যাঁ, বা গ্রীষ্মকালে বয়। এবং ভারতে যদি বলে সর্বাধিক বৃষ্টিপাত কোন বায়ুর প্রভাবে হয়, তখন উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে সর্বাধিক বা ম্যাক্সিমাম রেনফল বা বৃষ্টিপাত হয়। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত? অপশন এ আছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশন বি আছে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অপশন সি আছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং অপশন ডি আছে ব্রিক্স ব্যাংক। তো এর রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরই একটি বিশেষ আন্তর্জাতিক রিজার্ভ সম্পদের একটি পার্ট হচ্ছে এসডিআর। ঠিক আছে, এসডিআর বলতে কি বোঝায়? স্পেশাল ড্রয়িং রাইটস। ঠিক আছে, আন্তর্জাতিক লিকুইডিটির যে সমস্যা সেটা দূর করতে এটি ব্যবহৃত হয়, তাই একে কি বলা হয়? এর আরেক নাম হচ্ছে পেপার গোল্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, তোমাদের এক্সামে এইসব জিনিসগুলো অনেকবার এসছে। পেপার গোল্ড কাকে বলা হয়? বা কাগজের সোনা বা কাগুজে সোনা, কাগুজে সোনা, এটা যদি জিজ্ঞেস করে বা পেপার গোল্ড কে ইস্যু করে, তখনও আনসার হবে আইএমএফ। আইএমএফ ইস্যু করে হচ্ছে পেপার গোল্ড। ঠিক আছে, আর একটা জিনিস দেখে নাও, আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অনেকবার এক্সামে এসছে, আইএমএফ এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি কোথায় অবস্থিত? ইউএসএ তে, সবাই জানো নিশ্চয়ই। ঠিক আছে, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে, জেনেভা সুইজারল্যান্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? অপশন এ আছে সরস্বতী সম্মান, অপশন বি আছে ব্যাস সম্মান, অপশন সি আছে জ্ঞানপীঠ পুরস্কার, এবং অপশন ডি আছে দাদা সাহেব ফালকে। তো এর রাইট আনসার হচ্ছে অপশন সি, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে লিটারেচার বা সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। লিটারেচার বা সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি? জ্ঞানপীঠ পুরস্কার। এটি কত সাল দিয়ে দেওয়া হয়? এটি 1965 সাল থেকে দেওয়া হচ্ছে, 1965 সাল থেকে এটি দেওয়া হচ্ছে। প্রথম কে পেয়েছিল যদি জিজ্ঞেস করে, তার নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ 1965 সালে প্রথম এই পুরস্কার পেয়েছিল। ইনি কোন ভাষায় লিখত? ইনি ছিল মালায়ালাম লেখক। মালায়ালাম কোন রাজ্যের ভাষা? মালায়ালাম হচ্ছে কেরালার মেইন ভাষা। ঠিক আছে, এগুলো সব তোমরা জেনে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ আমি বানানোর চেষ্টা করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। ঠিক আছে, এবং বাংলা সাহিত্যে যদি বলে বাংলায় কি প্রথম পেয়েছে, যদি বলে বাংলা সাহিত্যে প্রথম পেয়েছিল হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম সানডে সাসপেন্স বা তোমার মিডের গল্পে অনেক শুনেছো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ইনি পেয়েছিল হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার। আর একটু জিনিস দেখে নাও, দাদা সাহেব ফালকে কোন সেক্টরকে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে জেনারেলি দেওয়া হয় চলচ্চিত্র সেক্টরে, চলচ্চিত্র সেক্টরে দেওয়া হয় হচ্ছে দাদা সাহেব ফালকে। এবং সরস্বতী সম্মানও দেওয়া হয় হচ্ছে সাহিত্যে, কিন্তু এটি সর্বোচ্চ না, সর্বোচ্চ হচ্ছে জ্ঞানপীঠ। ঠিক আছে, নেক্সট দেখো। ভারী জল বা হেভি ওয়াটার, কোশ্চেন নাম্বার 18, ভারী জল বা হেভি ওয়াটার আবিষ্কার কে করেন? অপশন এ আছে হেনরি ক্যাভেন্ডিশ, অপশন বি আছে হ্যারল্ড উরে, অপশন সি আছে জে জে থমসন, এবং অপশন ডি আছে মাদাম কুরি। তো এর দেখো রাইট আনসার হবে হচ্ছে অপশন বি, হ্যারল্ড উরে হেভি ওয়াটার বা ভারী জল আবিষ্কার করে। এর রাসায়নিক নাম যদি বলে, রাসায়নিক নাম হচ্ছে D2O। ঠিক আছে, এটি কি কাজে ইউজ হয়? এটি পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতিবেগ কমাতে কাজ করে। নিউট্রনের গতিবেগ কমাতে কাজ করে হচ্ছে ভারী জল। ঠিক আছে, গতিবেগ কমাতে কাজ করে। এটি মডারেটর হিসাবে ইউজ করা হয়।
মডারেটর হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, এবং জে জে থমসন কি জন্য বিখ্যাত বলে দেখি তো? জে জে থমসন বিখ্যাত হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করার জন্য। ইলেকট্রন আবিষ্কার করার জন্য বিখ্যাত হচ্ছে জে জে থমসন। ঠিক আছে, মাদাম কুরি কি জন্য বিখ্যাত? মাদাম কুরি বিখ্যাত হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করার জন্য। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করার জন্য বিখ্যাত হচ্ছে মাদাম কুরি এবং পিয়ের কুরি। নেক্সট দেখো, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত ব্যবধান থাকতে পারে? অপশন এ আছে 3 মাস, অপশন বি 6 মাস, অপশন সি 9 মাস, অপশন ডি আছে 1 বছর। তো লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ম্যাক্সিমাম যে গ্যাপ থাকতে পারে সেটা উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি 6 মাস। তোমাদের কটা কোশ্চেনের রাইট অ্যান্সার তোমরা দিতে পারছো আউট অফ 25, তোমাদের স্কোর কত হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। এবং কোন সেক্টরটা তোমাদের নিজের দুর্বল মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাও, যে এই সেকশনটা স্যার একটু কভার করে দিন। আমি তাহলে বেশি ভোট আসলে বা বেশি কমেন্ট আসলে সেই সেকশনটা ডিটেলসে কভার করে দেবো, তোমাদের বেসিক্স একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এতে আমার অনেক মোটিভেশন আসবে এরকম ভিডিও আরও বানিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার হচ্ছে লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হতে পারে হচ্ছে 6 মাসের। মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম 6 মান্থের গ্যাপের মধ্যে লোকসভার দুটো অধিবেশন করাতেই হয়। মানে বছরে কমপক্ষে কটা হবে তাহলে? কমপক্ষে দুটো, কমপক্ষে দুটি অধিবেশন লোকসভার করাতেই হয় বছরে। ঠিক আছে, বছরে কমপক্ষে দুটো। আর জেনারেলি কটা লোকসভার অধিবেশন হয় তোমরা জানো নিশ্চয়ই, যদি না জানো আমি বলে দিচ্ছি। 3টে অধিবেশন হয়। প্রথমটাকে বলা হয় বাজেট অধিবেশন, এটা হচ্ছে লংগেস্ট, এটা মানে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি সময়ের জন্য এটাই হয়। সেকেন্ড যে অধিবেশন হয় তার নাম হচ্ছে মনসুন সেশন বা বর্ষার সময় যে অধিবেশন হয়। থার্ড হচ্ছে উইন্টার সেশন বা শীতকালীন অধিবেশন। ঠিক আছে, এবারে লোকসভার যদি বলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লোকসভার প্রথম স্পিকার কে ছিল? ফার্স্ট স্পিকার ছিল হচ্ছে জি.ভি. মাভালাঙ্কার। এনাকে কি বলা হয়? ইনি 1951-52 যে লোকসভা সেশন ছিল তার ফার্স্ট স্পিকার ছিল, ফার্স্ট স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, ফার্স্ট স্পিকার অফ লোকসভা, এনাকে বলা হয় ফাদার অফ লোকসভা, ফাদার অফ লোকসভাও বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, পক প্রণালী বা পক স্ট্রেট কোন দুটি দেশকে আলাদা করেছে? আমরা কভার করে নিয়েছি এই কোশ্চেনে একবার। অপশন এ ভারত পাকিস্তান, অপশন বি ভারত মালদ্বীপ, অপশন সি ভারত ও শ্রীলঙ্কা, অপশন ডি হচ্ছে ভারত ও মায়ানমার। তো পক প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে। পক প্রণালী এবং তার সাথে মান্নার উপসাগর, এরা দুজন, এই দুটো জায়গা মিলে ভারত এবং শ্রীলঙ্কাকে সেপারেট বা পৃথক করেছে। ভারত উপসাগর, মান্নার উপসাগর। ঠিক আছে, ভারতের তামিলনাড়ু উপকূল থেকে শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী এবং মান্নার উপসাগর। তো যদি বলে 10 ডিগ্রি চ্যানেল কাদের কাদের পৃথক করেছে, তখন আনসার হবে আন্দামান আর নিকোবরকে পৃথক করেছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এবং ডানকান প্যাসেজ যদি বলে, ডানকান প্যাসেজ কাদের কাদের পৃথক করেছে? ডানকান প্যাসেজ পৃথক করেছে হচ্ছে সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামানকে। এটাও ইম্পর্টেন্ট না? এবং দেখো, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোন লাইন আছে? র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, ভারত এবং মালদ্বীপের মধ্যে কি আছে? 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে, কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে বা ইকুয়েটারে অবস্থান করে? অপশন এ আছে প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ এবং অপশন ডি আছে টেলোফেজ। তো এর রাইট আনসার হবে হচ্ছে অপশন বি মেটাফেজ। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইকুয়েটারে অবস্থান করে। ঠিক আছে, এবং ক্রসিং ওভার দশায়, ক্রসিং ওভার যে দশা হয় কোষ বিভাজনের, আরেকটা দশা তোমরা জেনে রাখো, ক্রসিং ওভার দশায় মিওসিস দেখা যায়, মিওসিস দেখা যায়। ঠিক আছে,
এবং এই কোশ্চেন হচ্ছে কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে, এর উত্তর হচ্ছে মেটাফেজ দশা। ঠিক আছে, মিওসিসের প্রোফেজ 1 দশায় ক্রসিং ওভার দেখা যায়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 22, মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? অপশানে আছে ওজোন স্তর রক্ষা, অপশান বি আছে গ্রিন হাউস গ্যাস কমানো, অপশান সি আছে জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং অপশান ডি আছে বাক সংরক্ষণ। ঠিক আছে, তো মন্ট্রিয়াল প্রোটোকল যুক্ত হচ্ছে অপশন এ ওজোন স্তর রক্ষার সাথে। ওজোন স্তর রক্ষার জন্য 1987 সালে কানাডার মন্ট্রিয়ালে ওজোন স্তর ধ্বংসকারী যে মানে যে তোমার পদার্থগুলো আছে তার মধ্যে মেইন কি সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার যে ধাপে ধাপে কমানোর জন্য এই ইন্টারন্যাশনাল চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ইন্টারন্যাশনাল চুক্তি বা ট্রিটিটি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, একটা সিমিলার যদি খুব ইম্পর্টেন্ট যদি বলে কিয়োটো প্রোটোকল, এটাও সিমিলারলি ইম্পর্টেন্ট। কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত? তখন উত্তর হবে গ্রিন হাউস গ্যাস কমানোর সাথে কিয়োটো প্রোটোকল যুক্ত। ঠিক আছে, এবং বিশ্ব ওজোন দিবস কবে পালিত করি আমরা? বিশ্ব ওজোন দিবস পালিত করি হচ্ছে 16 সেপ্টেম্বরে। আমরা দেখছো একটা কোশ্চেনকে আমরা কত ডিপে গিয়ে কভার করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং ডেইলি ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থেকো। নেক্সট দেখো, পেসমেকার হৃৎপিণ্ডের কোন অংশে অবস্থিত? নেক্সট অপশন হচ্ছে ডান অলিন্দ, অপশন বি বাম অলিন্দ, অপশন সি ডান নিলয় এবং অপশন বি হচ্ছে বাম নিলয়। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয় এস এ নোটকে। একটুখানি জেনে রাখো জিনিসটা। এস এ নোটকে কি বলা হয়? পুরো কথা সাইনো অ্যাট্রিয়াল নোট। ঠিক আছে, সাইনিও অ্যাট্রিয়াল নোট এটি কোথায় অবস্থিত? ডান অলিন্দে অবস্থিত, যাকে প্রাইমারি বা কি বলে প্রাকৃতিক পেসমেকারও বলা হয়। ঠিক আছে, তাহলে উত্তর কোথায়? ডান অলিন্দ। অপশন এ হচ্ছে রাইট আনসার, যা হচ্ছে ভারত বলছি হৃৎপিণ্ডে তোমার হৃদস্পন্দনের উৎপত্তি ঘটায়। এবং হৃৎপিণ্ডের যদি আবরণীর নাম বলে, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তো হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে, হৃৎপিণ্ড একটি থলির মধ্যে থাকে যেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। খুব ইম্পর্টেন্ট, পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এবং মানুষের হৃৎপিণ্ডে জেনারেলি কটি প্রকোষ্ঠ থাকে? নাম্বার অফ প্রকোষ্ঠ হচ্ছে 4টি। প্রকোষ্ঠ থাকে হচ্ছে 4টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটকা, অপশন ডি হচ্ছে গোয়া। তো এদের মধ্যে কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। আগে এটা জেনে রাখো, ভারতের হাইয়েস্ট ওয়াটারফল হচ্ছে কুঞ্চিকল ওয়াটারফল। ঠিক আছে, এটা উচ্চতা কত? 455 মিটার। এটি কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটকা রাজ্যে অবস্থিত। এটা কোন নদীর ওপর অবস্থিত যদি জিজ্ঞেস করে, এটা হচ্ছে বারাহি নদীর ওপর অবস্থিত। কি নদী? বারাহি নদী। কর্ণাটকের কোন জেলা যদি জিজ্ঞেস করে তখন আনসার হবে শিমোগ্গ জেলা। ঠিক আছে, আরো দুটো ইম্পর্টেন্ট ওয়াটারফল তোমরা দেখে রাখো। দুধসাগর ওয়াটারফল যদি বলে, দুধসাগর ওয়াটারফল অবস্থিত হচ্ছে গোয়াতে। কোন নদীর ওপর? মান্ডবী নদীর ওপর। ঠিক আছে, আরেকটা দেখো ধোঁয়াধার ওয়াটারফল ধোঁয়াধার ওয়াটারফল অবস্থিত নর্মদা নদীর ওপর, মহারাষ্ট্র মধ্যপ্রদেশে। ঠিক আছে, আর একটা দেখো যদি বলে যোগ জলপ্রপাত, বা যার এক নাম হচ্ছে গেটসেপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটকের শরাবতী নদীর ওপর। ঠিক আছে, এত ডিটেলসে কি সবকিছু তোমাদের জেনে রাখতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও। ঠিক আছে।
এবং এই পিডিএফগুলো তোমরা যদি চাও পিডিএফগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে দেখে নিও, ডাউনলোড করে নিও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, আজকে আমাদের লাস্ট কোশ্চেন বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আইন সংরক্ষিত থাকে? অপশন এ আছে 25%, অপশন বি 33%, অপশন সি আছে 50% এবং অপশন ডি আছে 10%। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য সংরক্ষিত আইন হচ্ছে অপশন বি 33% বা 1/3 আইন, 1/3 সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে এসেছিল বলো? 1992 সালে। কত নম্বর আর্টিকেল অ্যামেন্ডমেন্ট? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, কোন কমিটি রেকমেন্ড করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কটা লেয়ার থাকে? নাম্বার অফ লেয়ার কটা থাকে? 3টে। কি কি লেয়ার? সবচেয়ে লোয়ার লেভেলকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, তারপরে হয় পঞ্চায়েত সমিতি, লাস্টে হয় জেলা পরিষদ সবচেয়ে বড়। ঠিক আছে, এবং সম্প্রতি একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে রাখো, সম্প্রতি লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য কত শতাংশ আইনের বিল সংরক্ষিত হয়েছে? সেটাও হচ্ছে 33% সিট মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই আইনটার নাম খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম আইন, যেটা 2026 সালে পাশ করা হয়েছে। ঠিক আছে, নারী শক্তি বন্দন অধিনিয়ম আইন, যেখানে লোকসভা আর বিধানসভায় 33% সিট মহিলাদের জন্য সংরক্ষিত করার কথা বলা হয়েছে। এবং পঞ্চায়েতি রাজ, যদি আরেকটা জিনিস দেখো, পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিল। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? ফার্স্ট চালু হয়েছিল রাজস্থানে। রাজস্থানের কোথায়? নাগৌরি জেলায়। ঠিক আছে, আমরা এত ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখছি। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং এর পার্ট 1 অলরেডি আমাদের চ্যানেলে আছে, পার্ট 1টা অলরেডি দেখে নাও। অলরেডি তোমাদের এরকম প্রত্যেকটা দিন আমরা 25টা করে কোশ্চেন্স কভার করছি, দেখে নিও। তোমাদের এক্সামের আগে পিএসসি মিসলেনিয়াস এবং তোমাদের যে গ্রাম পঞ্চায়েত এক্সাম, সেই দুটো এক্সামের জন্যই আমরা ফোকাস করে এগুলো বানাচ্ছি। তোমরা দেখে নিল, তোমাদের অনেক কোশ্চেন্স কভার হয়ে যাবে, অনেক ডিপে কভার হবে, এবং তোমরা বুঝতে পারবে সাথে সাথে তোমরা যদি কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে থাকো, তোমরা বুঝতে পারবে তোমাদের দুর্বল জায়গা কোনগুলো। ঠিক আছে, সো অ্যাটেম্প্ট করে তোমাদের স্কোর কত হয়েছে সেটা কমেন্ট করে জানাও, এবং তোমাদের দুর্বল জায়গা যদি কোনো কনসেপ্টের ওপর ডিটেলস ভিডিও চাই, তো ডিটেল কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও চাই, তো আমাকে জানিয়ে দিও, আমি সেই পার্টটা ডিটেলসে কভার করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে পরের পার্টে।